কিরণকান্তির মুখে ঝামা ঘষে প্ল্যান ভেস্তে দিল গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে বারবার করে বড়বাবু গীতাকে বারণ করে যেতে আর বলে, অগ্নিকন্যা, আপনি কেন বুঝতে পারছেন না? এখন যদি আপনি কোথাও চলে যান তাহলে এই কেসগুলোর কি হবে? আর আপনার হয়ে কোর্টে কেই বা সওয়াল জবাব করবে, তাই না? তখনই গীতা বলে, কিন্তু আমার যে কিছু করার নেই বড়বাবু। স্বস্তিক বাবুর যদি কিছু হয়ে যায় তো আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। স্বস্তিক বাবুকে বাঁচানোর জন্য আমাকে যেতে হবে। বড়বাবু অনেকবার করে গীতাকে বলে, কিন্তু গীতা স্বস্তিককে বাঁচানোর জন্য সেই জায়গায় পৌঁছে যাবে বলে ঠিক করেছে যেই জায়গায় স্বস্তিক যাচ্ছে। এর মধ্যেই বড়বাবু বলে, আপনি সাবধানে থাকবেন। কেন জানি না মনে হচ্ছে এটা একটা কোনো ট্র্যাপও হতে পারে। এর মধ্যেই গীতা ভাবে, যেভাবেই হোক স্বস্তিককে বাঁচাতে হবে, স্বস্তিকের কোনো ক্ষতি হতে দেওয়া যাবে না। তার মধ্যে কিরণকান্তি ফোন করেছে বড়বাবুকে আর বলে, বড়বাবু, আমি যেন কি একটা শুনলাম যে গীতা তার স্বামী স্বস্তিক মুখার্জির সাথে মধুচন্দ্রিমায় যাচ্ছে। তখনই বড়বাবু বলে, গীতা আপনার মেয়ের বয়সী, ওর সম্বন্ধে ভদ্রভাবে কথা বলুন, না হলে কিন্তু আপনার অবস্থা আমি খারাপ করে দেব। কিরণকান্তি বলে, তা আপনি আমার যেই অবস্থায় করুন না কেন, সত্যি কথা বলার থেকে তো আমাকে আর কেউ আটকাতেই পারবে না, তাই না? এর মধ্যেই কিরণকান্তি একটা কথা বলে দেয় যে গীতাকে এইবার বাঁচানো যাবে না, গীতার অবস্থা খারাপ করে তবেই ছাড়বে। বড়বাবুও এই কথাটা শুনে ভয় পেয়ে গেছে। তার মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি কথা বলতে থাকে প্রলয়ের সাথে। প্রলয় বলে, দাদা, শুনলাম স্বস্তিককে নাকি তুমি ঘুরতে পাঠাচ্ছ। কেন এই জিনিসগুলো করছো? তুমি কি বুঝতে পারছো না? এতে গীতা আর স্বস্তিক অনেক দূরে চলে যাচ্ছে। ভুলে যেও না, ওরা কিন্তু এখনও স্বামী স্ত্রী আছে। অগ্নিজিৎ মুখার্জি বলে, শোন প্রলয়, আমি আমার ছেলেকে কোথায় পাঠাবো আর কোথায় পাঠাবো না সেই বিষয়ে আমি তোর কাছ থেকে একটা জিনিসও জানতে চাই না। প্রলয় বলে, তুমি ভুল করলে আমি অবশ্যই বলতে আসবো, সেক্ষেত্রে তুমিও আমাকে আটকাতে পারবে না। কেন করছো এই জিনিসগুলো? কেন বুঝতে পারছো না যে স্বস্তিক গীতাকে ভালোবাসে আর গীতাও স্বস্তিককে ভালোবাসে? তুমি যদি এই অন্যায়টা করো না বড়দা, ভগবানও তোমাকে ক্ষমা করবে না। তোমার হয়তো মনে নেই যে এই গীতাই তোমাকে জামিন করিয়েছিল। আজ তুমি এই গীতাকে এইভাবে অপমান করছো, এটা একদমই ঠিক হচ্ছে না। কিন্তু অগ্নিজিৎ মুখার্জি কোনো কথাই শুনতে চাইছে না। তার মধ্যেই গীতার কাছে ফোন যায়। ফোন করেছে কিরণকান্তি আর আবারও গীতাকে উস্কাতে থাকে, কিন্তু গীতাও বলে দেয় ঠিক কী করতে হবে। প্রলয় অন্যদিকে ফোন করেছে গীতাকে আর বলে, গীতা, শুনলাম তুমিও নাকি যাচ্ছ। হ্যাঁ, কি ব্যাপার? আমাকে কিছু বলো। তখন গীতা বলে, হ্যাঁ ছোটকা, আপনি কাউকে বলবেন না, আমি যাচ্ছি স্বস্তিকবাবুর সাথে। স্বস্তিকবাবুকে মারার চেষ্টা করা হচ্ছে, তাই আমাকে তো যেতেই হবে। আমি থাকতে আমার স্বস্তিকবাবুর কোনো ক্ষতি হতে পারে না। প্রলয় বুঝতে পারে এটা একটা গভীর চক্রান্ত করা হয়েছে। তার মধ্যেই কোর্ট চত্বরে পৌঁছে গেছে অগ্নিজিৎ মুখার্জি আর গীতা। সেখানে কৃপানের জামিন হয়ে যায়। কৃপান বেরিয়ে এসে পদ্ম পদ্ম বলে চিৎকার করতে থাকে। গীতা তখন বলে, পদ্ম, তুই ওর কথা একদমই বিশ্বাস করিস না, ও কিন্তু পুরোপুরি মিথ্যে কথা বলছে, একটা অভিনয় করছে। তুই তো আমাকে বেনারসির সন্ধান দিয়েছিলিস, বল কিরে, বল, চুপ করে থাকিস না। তখনই বলে দেয় পদ্ম, আমি এসব ব্যাপারে কিছু জানি না আর কিছু বলতেও পারবো না, তুমি আমাকে ক্ষমা করে দাও উকিল দিদি। এরপরেই গীতা বুঝতে পারে পদ্ম আর আগের পদ্ম নেই, পদ্ম এখন অনেক বেশি বদলে গেছে। ওর এখন যা ইচ্ছা ও তাই করবে। আসলে বড়লোক শ্বশুরবাড়ির সম্পত্তি দেখে পদ্মর মাথাটাও ঘুরে গেছে। এর মধ্যেই অগ্নিজিৎ মুখার্জিকে সাবধান করতে থাকে প্রলয় আর বলে, বড়দা, এখনও সময় আছে, এখনও সময় আছে। ছেলে আর বৌমার মধ্যে যেই ফাটলটুকু ধরেছে সেটা তুমি ঠিক করে দাও, তুমি একমাত্র যে ঠিক করতে পারবে। কিন্তু এর পরে যদি বাড়াবাড়ি কিছু হয় তখন কিন্তু আর তুমি কিছু ঠিক করতে পারবে না। কিন্তু অগ্নিজিৎ মুখার্জি এসব শুনতে চাই না আর বলে, আমার যেটা মনে হয়েছে আমি সেটাই করেছি, তোদের কাছ থেকে আমি এই সব কিছুর কৈফিয়ত একদমই চাই না। তার মধ্যেই গিনি বলে, চলুন বাবা, আপনাকে খেতে দিয়ে দিই, নাহলে তো এরপরে কিছু ব্যক্তি বলবে যে আমি শ্বশুরমশাইয়ের একদমই খেয়াল রাখি না, সেসব আমি শুনতে পারবো না। এরপরেই অগ্নিজিৎ মুখার্জি চাইছে গীতাকে সরিয়ে কাভিয়াকে নিয়ে আসতে। তখন বন্নি এসে বলে, কাভিয়াদের বাড়ি থেকে বলছিল
বিয়ের ডেট ঠিক করার কথা। আর তখন শুনে চমকে গেছে প্রলয়।